আজকে আমি তোমাদের গত ক্লাসের পর থেকে আলোচনা করব। আর গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম স্থির তড়িতের ধারকের শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্বের রাশিমালা। আজকে আমরা পড়াব ধারকের সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্বের রাশিমালা। তাহলে আমি একটু বোর্ডে বর্তনীটা আঁকি। এখানে আমি ধারকের সমান্তরাল সমবায়ের বর্তনী এঁকেছি। আর কিভাবে এঁকেছি সেটা, প্রতিটি ধারকের ধনাত্মক প্রান্ত এক বিন্দুতে, ঋণাত্মক প্রান্ত এক বিন্দুতে যোগ করেছি। তারপর এখানে আমি একটা কোষ সংযুক্ত করেছি। আর এইটা হচ্ছে কোষের ধনাত্মক প্রান্ত, এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। এই দিক থেকে বিদ্যুৎ চলা শুরু করে। এখন এখানে কিন্তু কিউ চার্জ এসে তিনটি রাস্তা পেয়েছে, একটা এইদিকে গেছে, একটা এখান দিয়ে, একটা এখানে। এখান দিয়ে গিয়েছে কিউ ওয়ান, এখান থেকে গিয়েছে কিউ টু, আর এখান থেকে গিয়েছে কিউ থ্রি। এই চার্জগুলো এখানে এসে কিন্তু আবার পুনরায় কিউ হয়েছে। তাই আমরা বর্তনী থেকে লিখতে পারি বর্ত দাগ হচ্ছে না, বর্তনী থেকে লিখতে পারি কি লিখতে পারি, কিউ সমান সমান কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি। আমরা এটা এক নাম্বারে বসে, কারণ কিউই ভাগ হয়ে কিন্তু তিনটা রাস্তায় গেছে, কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি। তাই আমরা এখানে কিউ সমান সমান কিউ ওয়ান, কিউ টু প্লাস কিউ থ্রি লিখতে পারি। এখন আমি এই রাস্তাটা করলাম, তাহলে সি ওয়ান ধারকের ক্ষেত্রে আমরা লিখতে পারি সি ওয়ান ধারকের ক্ষেত্রে কি লিখতে পারি, সি ওয়ান সমান সমান কিউ ওয়ান বাই ভি। সুতরাং কিউ ওয়ান সমান সমান কি লিখতে পারি, সি ওয়ান ভি। আমরা কিউ ওয়ান কেন বের করলাম, কারণ এখানে কিউ ওয়ান আছে। একইভাবে আমরা কিউ টু, কিউ থ্রির মান বের করবো। তাহলে অনুরূপভাবে লিখতে পারি কিউ টু সমান সমান সি টু ভি এবং কিউ থ্রি সমান সমান সি থ্রি ভি। এখন আমরা এই এক নম্বর প্রশ্নে কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রির মান বসাবো। তাহলে আমরা কি লিখতে পারি, কিউ সমান সমান সি ওয়ান ভি, সি টু ভি, সি থ্রি ভি। এখানে ভি কমন আছে, প্রত্যেকের সাথে ভি আছে, তাহলে আমরা ভি কমন লিখতে পারি সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি। এইটার নাম দিলাম দুই নম্বর। এখন এই বর্তনীতে তিনটি ধারকের পরিবর্তে আমি যদি একটা ধারক স্থাপন করি, কিরকম, আমি এই বর্তনীতে তিনটা ধারকের পরিবর্তে একটা ধারক দিই, একটা ধারক দিই না, তার নাম দিলাম ছিল। এই একটা ধারক দেওয়ার পর দেখা গেল তিনটা যুক্ত অবস্থায় দুই মাথার বিয়োগ পার্থক্য যা ছিল এবং চার যা ছিল এখনো থেকে গেছে। তাহলে এই একটি ওই তিনটার সমান আমরা বলতে পারি। তার মানে কি, এই সিপি হচ্ছে ওই তিনটি ধারকের তুল্য ধারক, সমান্তরাল তুল্য ধারক। তাহলে আমরা এখন কি লিখতে পারি, তাহলে সিপি
সিপি এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সিপি সমান সমান কিউ বাই ভি। সুতরাং কিউ সমান সমান সিপি ভি। এখন এই কিউ এর মান এইখানে বসে 2 নম্বর সমীকরণ, এই কিউ এর মানটা 2 নম্বর সমীকরণে বসে। তাহলে আমরা কি লিখতে পারি? কি পেয়েছি? বা সিপি ভি ভি সি1 সি2 সি3, তাহলে ভি বাদ যাবে পক্ষ থেকে। সুতরাং সিপি সমান সমান হচ্ছে সি1 সি2 সি3। তাহলে ওই তিনটি ধারকের তুল্য ধারকত্ব পেলাম আমরা, সমান্তরাল তুল্য ধারকত্ব সি1 সি2 সি3। এখন আমি যদি n সংখ্যক ধারক বিবেচনা করি তাহলে আমরা কি লিখব? সুতরাং n সংখ্যক ধারকের আমরা কি লিখতে পারি? সিপি সমান সমান সি1 প্লাস সি2 প্লাস ডট ডট সি। তাহলে লাস্ট অফ অল আমরা এটাই পেলাম ধারকের সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্বের রাশি। ওকে, এখন আমি তোমাদেরকে পড়াবো তড়িৎ ফ্লাক্স। তাহলে আমি এটা বলছি বোর্ড থেকে। এখন আমরা কি পড়াবো? তড়িৎ ফ্লাক্স। তাহলে তড়িৎ ফ্লাক্সটা কি আমরা একটু খেয়াল করি। আমি লিখলাম তড়িৎ ফ্লাক্স। দেখো তড়িৎ ফ্লাক্স হচ্ছে, মনে করে এইটি একটি তল, এইটা একটি তল, এই তলের ক্ষেত্রফল হচ্ছে h, আর এই তলের লম্ব বরাবর ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে E। কি বললাম? এইটি একটি তল, এই তলের লম্ব বরাবর ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে E। তাহলে তড়িৎ ফ্লাক্স সমান সমান কি লিখতে পারি? তড়িৎ ফ্লাক্সকে ফাই দ্বারা প্রকাশ করা, তাহলে ফাই সমান সমান E x। তাহলে আমরা সংজ্ঞাটা দিতে পারি কি? কোন তলের ক্ষেত্রফল ওই তলের লম্ব বরাবর ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্রের উপাংশের গুণফলকেই তড়িৎ ফ্লাক্স বলে। তাহলে আমরা ফাই সমান সমান এস। এখন যদি এই পিটা লম্ব বরাবর ক্রিয়াশীল না হয়ে থিটা কোণে ক্রিয়া করে ক্রিয়াশীল হয়, অর্থাৎ লম্বর সাথে থিটা কোণ করে ক্রিয়াশীল হয়, সেক্ষেত্রে আমরা তড়িৎ ফ্লাক্সটা কি লিখব? আমরা ভেক্টরে করেছি, কাউকে যদি লম্ব উপাংশে বিভক্ত করা হয় তাহলে তার একটির মান আসে cos থিটা আর একটার মান আসে sin থিটা। তাহলে কোনটা cos হবে কোনটা sin হবে, যার সাথে থিটা কোণ উৎপন্ন করে সেটা সবসময় cos হয়। তাহলে আমরা এটাকে লিখতে পারি E cos থিটা। তাহলে আমরা তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞায় কি বলছিলাম? কোন তলের ক্ষেত্রফল ওই তলের লম্ব বরাবর ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্রের উপাংশের গুণফলকে তড়িৎ ফ্লাক্স বলে। তাহলে এই ক্ষেত্রে আমরা তড়িৎ ফ্লাক্স ফাই সমান লিখতে পারি E cos থিটা ইনটু s, তার মানে E s cos থিটা। তোমরা কি সবাই বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? যে আমাদের সংজ্ঞায় বলে দিছে লম্ব উপাংশটি আমাদের কাজে লাগবে। সেক্ষেত্রে যদি তড়িৎ ক্ষেত্রটি লম্বের সাথে থিটা কোণ করে উৎপন্ন করে তাহলে এইটা হবে cos থিটা, আর আমরা তখন তড়িৎ ফ্লাক্স দেখব E cos থিটা ইনটু s, তার মানে E s cos থিটা। আর E s cos থিটা সমান সমান লেখা যায় E ডট s। তাহলে তড়িৎ ফ্লাক্স সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। এবার আমরা পড়াবো গাউসের সূত্র। তাহলে আমরা একটু বুঝি গাউসের সূত্র পড়াই।
গাউসের সূত্রটা কি? কোন তলের তড়িৎ ফ্লাক্সের ইপসালন নট গুণ হবে ওই তলের মোট চার্জের সমান। কি বললাম কথাটি আর একবার আমি বলছি, কোন তলের তড়িৎ ফ্লাক্সের ইপসাইলন নট গুণ হবে ওই তলের মোট চার্জের সমান। ধরে নাও এইটা একটা তল, এই তলের মোট চার্জ হচ্ছে কিউ আর তড়িৎ ফ্লাক্স হচ্ছে ফাই। তাহলে গাউসের সূত্রের অনুসারে লিখতে দেব কি ইপসাইলন নট ফাই সমান সমান কিউ। তাহলে গাউসের সূত্রটাকে আমরা বুঝতে পারলাম। আবার বলি যে কোনো বদ্ধ কল্পিত তলের তড়িৎ ফ্লাক্সের ইপসাইলন নট গুণ ওই তলের মোট চার্জের সমান। তাহলে এই ফাই হচ্ছে এই তলের তড়িৎ ফ্লাক্স আর এইটা হচ্ছে ইপসাইলন নট, তাহলে এদের গুণফল হবে এই তলের মোট চার্জের সমান। তাহলে গাউসের সূত্রটাকে আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে এবার আমি পড়াবো কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্র প্রতিপাদন। কি পড়াবো বললাম? কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্র প্রতিপাদন। আমি বোর্ডের প্রশ্নটা একটু লিখছি। দেখো, কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্র প্রতিপাদন। ধরে নিলাম এইখানে একটা বিন্দু চার্জ আছে, এর চার্জ ধরলাম কিউ, এখান থেকে আর দূরত্বে আরেকটি চার্জ আছে কিউ। অর্থাৎ আমরা আর একটা কথা একটু বলে নিই, এই যে কুলম্বের সূত্র, এই কুলম্বের সূত্র কিন্তু শুধুমাত্র বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। চার্জের আকার যদি বস্তুটি যে চার্জযুক্ত বস্তুটির আকার অনেক বড় হয় সেখানে কিন্তু কুলম্বের সূত্রটা প্রযোজ্য। শুধুমাত্র কুলম্বের সূত্রটা প্রযোজ্য তখনই হয় শুধুমাত্র বিন্দু চার্জের ক্ষেত্রে। তাই আমি দুটি বিন্দু চার্জ কল্পনা করলাম, এ এবং বি, দুটি বিন্দু চার্জ। তারা এ বস্তুর চার্জ হচ্ছে কিউ, এর ক্ষেত্রের ভিতরে এখান থেকে আর দূরত্বে কিউ নট চার্জ স্থাপন করেছে। তাহলে কুলম্বের সূত্র অনুসারে কি লিখতে হবে? কুলম্বের সূত্র অনুসারে আমরা লিখতে পারি F সমান 1/4 পাই ইপসিলন নট কিউ নট বাই আর স্কয়ার। আমরা কুলম্বের সূত্রের সাথে সবাই পরিচিত, কারণ আমরা স্কুলেও পড়েছি, আজ আবার উচ্চ মাধ্যমিক এসে পড়ছি, কাজে এই সূত্রটা আমরা সবাই এর সাথে পরিচিত। তাহলে আমরা এর পরিবর্তে লিখতে পারি বা কিউ নট ই সমান সমান 1/4 পাই ইপসিলন নট কিউ নট আর স্কয়ার। দেখো এটা কিভাবে লিখলাম? প্রাবল্য ই সমান সমান এফ বাই কিউ নট। সুতরাং এফ সমান সমান কি লিখলাম? কিউ নট ই। তাহলে সেই সময় আমরা এখানে এটা লিখেছি। এখন উভয় পক্ষ থেকে কিউ নট পাচ্ছ, দেখা কি বা ই সমান সমান 1/4 পাই ইপসিলন নট কিউ বাই আর বা ই ইন্টু 4 পাই আর স্কয়ার কিউ বাই ইপসিলন নট। কি করলাম? আমি এই 4 পাই এবং আর স্কয়ারটাকে এখানে গুণ করলাম আর ইপসিলন নটটাকে এখানে রেখে দিলাম। তাহলে আমরা কি লিখতে পারি? ই ইন্টু এস কিউ বাই ইপসিলন নট। এখানে ক্ষেত্র
এখানে ক্ষেত্রফল এর সমান 4 পাই আর বা ফাই সমান কিউ বাই ইপসিলন নট। সুতরাং ইপসিলন নট ফাই কিউ। তাহলে কি আমরা গাউসের সূত্রে বুঝতে পারছি? এর আগে কিন্তু আমি দেখিয়েছিলাম গাউসের সূত্রটা এটা ছিল ইপসিলন নট ফাই সমান কিউ। তাহলে কুলম্বের সূত্র থেকে কিন্তু আমরা গাউসের সূত্রে প্রতিপাদন করতে পেরেছি। এবার আমি করাবো ঠিক উল্টো। কিরকম? গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্র প্রতিপাদন। ওকে, তাহলে আমি বোর্ডটা গাউসের সূত্র থেকে দেখো, গাউসের সূত্র থেকে আমরা কুলম্বের সূত্র প্রতিপাদন করব। তাহলে গাউসের সূত্র এই আমি একটু আগে বলেছি যে ইপসিলন নট ফাই সমান কিউ, এইটা হচ্ছে আমাদের গাউসের সূত্র। এখান থেকে আমাকে কুলম্বের সূত্রে বুঝতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? বা ফাই সমান কিউ বাই ইপসিলন বা ই ইন্টু এইচ সমান কিউ বাই ইপসিলন নট। আমি কিন্তু আজকে পড়ানোর শুরুতেই তড়িৎ ফ্লাক্স ফাই সমান ইএস লিখেছিলাম, সেখান থেকে এটা লিখেছি। তারপর লিখতে পারি কি? বা ই 4 পাই আর স্কয়ার কিউ বাই ইপসিলন। এখানে ক্ষেত্রফল এ সমান 4 পাই আর স্কয়ার। তাহলে এখানে কি লিখতে পারি? বা ই সমান 1 বাই 4 পাই ইপসিলন নট কিউ বাই আর স্কয়ার। অর্থাৎ কি, এই 4 পাই আর স্কয়ারটা ভাগ করেছি, ইপসিলন নটটাকে এখানে দিয়েছি আর স্কয়ারটা এখানে দিয়েছি। তাহলে এইটা আবার এর পরিবর্তে লিখতে পারি বা a বাই কিউ 1 বাই 4 পাই ইপসিলন নট কিউ বাই আর স্কয়ার। এখানে প্রাবল্য ই সমান a বাই কিউ বা f সমান 1 বাই 4 পাই ইপসিলন নট কিউ নট আর স্কয়ার। তাহলে আমরা গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্র প্রতিপাদন করতে পারব। ওকে, তাহলে আমাদের স্থির তড়িৎ চ্যাপ্টারটি আমরা 3টি ক্লাসের মধ্যে দিয়ে শেষ করে দিলাম। আগামী দিন আমরা নতুন অধ্যায় ধরব, চলতড়িৎ ধরব। আজ এখানেই রাখছি। সবাইকে ধন্যবাদ। ওকে।